গ্রামের মাঝখানে সলিম চাচার জমিতে কড়া রোদে ঘাম ঝরাচ্ছিল সাহেব। সে ছিল বড় ভাই, কিন্তু তার মনে ছিল অনেক ক্ষোভ। একদিন সলিম চাচা এসে তাকে তার মা আরতির অতীত মনে করিয়ে দিলেন। সাহেব, তোমার ভাগ্য দেখে আমার খুব কষ্ট হয়। তোমার মা আরতি একসময় কত বড় জাদুকরী ছিলেন, কত রাজারা তার কাছে আসতেন। অথচ তিনি হঠাৎ সব ছেড়ে তোমাদের মজদুরি করে মানুষ করলেন। চাচা, এই কথা ভেবেই তো আমার জ্বালা ধরে। মামা চাইলে আমাদের রাজপুত্রের মতো রাখতে পারতেন। আমি নিশ্চিত মা কোথাও ধন সম্পদ লুকিয়ে রেখেছেন। আরে ভাই, আমি তো এমন মা কখনো দেখিনি। যদি বাস্তবে খাজানা আছে, তাহলে তোমাদের দুই ভাই কে বলে দেওয়া উচিত। আর খাজানা তো থাকবেই, কারণ ২০ বছর আগে আমি নিজে চোখে দেখেছি রাজা সাজিদ তোমার মাকে সোনার বিস্কিট উপহার হিসেবে দেওয়া। হ্যাঁ, এই কথাটাই বলে সলিম চাচা ওখান থেকে চলে যায়। আর সাহেব আরো বেশি রেগে কাজ করতে লাগলো। সন্ধ্যায় সাহেব বাড়ি ফেরার সময় মনে অনেক রাগ আর অভিমান নিয়ে মায়ের সামনে যাই। মা, আর কতদিন এই কষ্টের জীবন কাটাবো? বলো, কোথায় তোমার জমানো ধন লুকিয়ে রেখেছ? বেটা, আমি যা কামিয়েছিলাম সব গরিবদের দান করে দিয়েছি। আমি সব সময় মানুষের উপকারের জন্য জাদুকে ব্যবহার করেছি, ধনের জন্য নয়। আরে, এমনটা করার সময় আমার আর আলমগীরের কথাটা একবারও ভাবুনি যে আমারও ২টা ছেলে আছে? আর না হয় আমাদের জন্য তো কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারতেন, যেটাতে আমরাও কিছু ব্যবসা করতে পারতাম, আমাদেরও কিছু কষ্ট কম হয়ে যেতে। আর না অন্যের বাচ্চাদের ভবিষ্যৎ বানাতে গিয়ে নিজের বাঁচার ভবিষ্যৎ নষ্ট করে দিলে। কেমন মা তুমি? আমি তোমাদের মেহনত করা শিখিয়েছি বাবা। মেহনত যারা করে তাদের হাত কখনোই ফাঁকা থাকে না। আচ্ছা, একটা কথা বলো তো মা, তুমি তোমার বয়সে বিশাল জাদুকরী ছিলে। পুরো গ্রামের লোকেরা বলে তোমার গ্রামে প্রচুর মান সম্মান ছিল। তাহলে হঠাৎ জাদু করা বন্ধ করে দিলে কেন? হ্যাঁ, আমি জাদু করতাম, এটা সত্য। কিন্তু আমি সবসময় ভালো কাজের জন্য জাদু করতাম, কখনো কারোর খেরাবের জন্য জাদু করিনি। এই জন্য আমার সময়ে রাজা মহারাজারা আমার সম্মান করত। আমি সাচা মন থেকে সবার সেবা করেছি, টাকার জন্য নই। কেউ খুশি হয়ে দিলে সেটাকে গরিব মানুষকে দান করেছি। কিন্তু এসব কথা তোমার তোলার কোনো অধিকার নেই। এই কথাগুলো বলেই সে ওখান থেকে চলে যায়। আর সে রাগের মাথায় উঠানে বসে থাকে। ঠিক তখনই সাহেবের ছোট ভাই আলমগীর তার কাছে আসে। কি হয়েছে ভাই, এত চিন্তা কিসের? আরে ভাই, চিন্তা করব না তো কি করব? পুরো জীবনটা আমি লিবার খেটে গেলাম, আর মা তো তার সময়ে কত টাকা কামিয়েছে, আর আমাদের দুই ভাইয়ের জন্য কিছু বাঁচিয়ে রাখেনি। আজ যদি ওই টাকা বাঁচিয়ে রাখতো, তাহলে কি লিবার খাটতাম, শেটের মতো ব্যবসা করতাম। আরে ভাই, সত্যি কথা বলতে, মা আমাদের সৎ পথে চলা শিখিয়েছে আর মেহনত করা শিখিয়েছে। মায়ের সঙ্গে জামালা করা ঠিক নয় আমাদের, কারণ আব্বু মারা যাওয়ার পর মা আমাদের মানুষ করেছে। সব জানি আমি, আমাকে জ্ঞান দিতে আসিস না। বারা আয়া মা কা লাটলা বেটা। এইটা বলে সে ওখান থেকে চলে যায়।
খানিকক্ষণ আলমগীর দাঁড়িয়ে থাকে। আলমগীর তার মায়ের কাছে যায়। আরে মা, ভাইয়ের কথাগুলো কিছু মনে করো না। ভাই গ্রামের এমন মানুষের কাছে বসে যারা তোমার নামে ভরকাই ভাইকে। ও আমার ছেলে আলমগীর, তোর থেকে আমি ভালো জানি ওকে। অনেক দিন ধরে ওর চোখে টাকার লোভ দেখছি। যদি ওর জীবনে এই স্বভাব থাকে তাহলে আর কিছুই করতে পারবে না। আচ্ছা মা, এক কাজ করো, ভাইয়ের বিয়ে দিয়ে দাও। এটাও হতে পারে বিয়ের পর ভাইয়া চেঞ্জ হয়ে যাবে ভাবি আসার পর। ঠিক আছে, তাই কর। কিছুদিন পর সাহেবের বিবাহ তুসলিমের নাতনি কয়েলের সাথে হয়ে যায়। কয়েল সাহেবের বউ হিসাবে ঘরে আসে। দেখছি তুমি সব সময় অন্যের জমিতে সারাদিন কাজ করছো, আর তোমার ছোট ভাই আলমগীর সারাদিন মায়ের কাছে বসে থাকে। তুমি কি বলতে চাইছো? ভালো করে বলো। এটাই যে তোমার ভাই সারাদিন বাড়িতে বসে থাকে, কিন্তু খাবারও তো তোমার সমানই খায়। সারাদিন বাড়িতে বসে থাকলে তো চলবে না। এবার থেকে তোমাকে আর আলমগীর দুজনকেই সমানভাবে কাজ করতে হবে। যে যতটা কাজ করবে সংসারের দায়িত্ব ততটাই বুঝবে। আমিও এটাই ভাবছিলাম। কাল মায়ের সঙ্গে কথা বলতে হবে। মা যেন আমাদের দুজনকেই সমানভাবে কাজ করতে বলেন। বাড়ির বড় ছেলে তো আমি যে পরিমাণ কাজ করি, আলমগীর কিন্তু আমার সমান কাজ করে না। তো তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, আলমগীর যদি সমান ভাগে খরচই না দেয়, তাহলে আমার মতো সমান ভাগে সংসারের দায়িত্বও নেবে না কেন? শুধু ঘরে বসে থেকে সবার সঙ্গে সমানভাবে খাবার খাওয়ার অধিকার ওর কি করে হয়? কি বলছিস তুই? আলমগীরই তো তোর বিয়ের জন্য বলেছিল, যাতে বিয়ের পর তুই বদলে যাস। আর আজ বিয়ে করার পর তুই আলমগীরেরই পেছনে লাগছিস। কেমন ভাই তুই? তোর কোনো চোখ শরম নেই। না না, আমার কোনো শরম নেই। শরম তো আলমগীরের থাকা দরকার, যে বসে বসে খায়। আর তোমার আর আলমগীরের সব দায়িত্বের ঠেকা নিয়ে আমি বসে আছি নাকি, যে তোমাদের জন্য আমাকেই সব করতে হবে? এই কথা বলেই সাহেব রেগে সেখান থেকে চলে যায়। সাহেবের চলে যাওয়া দেখে মায়ের চোখে জল এসে যায়। তিনি চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকেন আর মনে মনে ছেলের কথাগুলো ভাবতে থাকেন। একটু পরে আলমগীর বাড়ি আসে। আচ্ছা মা, আমি যখন বাড়ি ফিরলাম, ভাই আমাকে দেখে মুখ নিচু করে নিল। ভাবিও আমাকে দেখে সরে গেল। আর ভিতরে এসে দেখছি তুমিও কাঁদছ। আজ কি কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? হ্যাঁ বেটা, সাহেব বলছে তুই বসে বসে খাস, এটা দেখে ওর ভালো লাগছে না। তাই ও বলছে আলমগীরকেও সংসারের কাজে আর খরচে সমানভাবে দায়িত্ব নিতে হবে। আলমগীর ও ঠিকই বলছে মা। না আমি ওর সঙ্গে কাজ করি, না আমি সংসারের খরচে ওকে সাহায্য করি। তাই সাহেবের রাগ করাটাও ঠিকই হয়েছে। তোর এই কথা আর অন্যদের জন্য এত ভালোবাসা, এই ভালোবাসার জন্যই একদিন তুই রাজকুমার হবি বেটা। কি মা, তুমি মজা করছো? না বেটা, আমি মজা করছি না। একটা রহস্য আমি আমার বুকের ভিতর লুকিয়ে রেখেছি। সময় এলে আমি তোমাদের দুই ভাইকে সব বলবো, আর তোমাদের দুজনের মধ্যে যে বুদ্ধিমান হবে সেই পাবে সেই রহস্যের পুরস্কার।